কি ভাই বোনেরা, আপনাদের নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস তার একটা মন্তব্যে বাংলাদেশের ইতিমধ্যে ২,০০০ কোটি টাকা লোকসান হয়ে গেছে। আর এই লোকসানটা হয়েছে কিভাবে? ভারত তাদের ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিয়েছে। বাংলাদেশের আর কোনো পণ্য ভারত হয়ে পৃথিবীর আর কোনো দেশে যেতে পারছে না। এ কারণে বাংলাদেশের ইতিমধ্যেই ২,০০০ কোটি টাকা লোকসান হয়েছে এবং ব্যবসায়ীরা ধারণা করছেন আগামীতে তারা চরম বিপদের মুখে পড়বেন। আর এর জন্য দায়ী এই ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি হওয়ার জন্য শকুনের মতো মরা গরু কখন মরবে, শকুন খাবে, এইভাবে তাকিয়ে রয়েছেন। কিন্তু তার কথাবার্তা নেতৃত্ব সুলভ নয়। তিনি বিশ্ব নেতা হতে যে কূটকৌশল লাগে, যে ধরনের কূটনীতিক ভাষা লাগে, তার ধারে কাছেও নেই। তিনি ভারতের বিরুদ্ধে ক্রমাগত বক্তব্য দিয়েই যাচ্ছেন। আর চায়নায় গিয়ে তিনি বললেন 7 সিস্টার, এই সিস্টার মেয়ে সিস্টার বলে ভারতকে উত্তেজিত করে দিলেন। এরপরেই ভারত তাদের ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিল। এতদিন তো সবাই বলে আসছেন ভারত শুধু সুবিধাই নিয়ে যাচ্ছে, কোনো সুবিধাই দিচ্ছে না। আর এই ট্রান্সশিপমেন্ট বন্ধ হওয়ার পর আমাদের উপদেষ্টা, যিনি বাণিজ্য উপদেষ্টা, তিনি বলেছিলেন আমাদের কোনোই ক্ষতি হবে না, আমরা খুবই কম জিনিস ভারতের মাধ্যমে বিভিন্ন দেশে পাঠিয়ে থাকি। কিন্তু এখন তিনি বললেন এর ফলে ২,০০০ কোটি টাকার ক্ষতি হচ্ছে। শুধু কি ২,০০০ কোটি টাকার ক্ষতি? দেখেন, আমি আরো কিছু তথ্যপত্র দেই বাংলাদেশের অবস্থা কেমন। এমনিতে এর আগে বলে রাখি, শেখ হাসিনার পতনের কারণে বাংলাদেশের বিভিন্ন শিল্প কারখানায় যে ধরনের হামলা হয়েছে, প্রাণ RFL এর শিল্প কারখানা থেকে শুরু করে বড় বড় অনেক শিল্প কারখানায় জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। হাজার হাজার লোক আজ বেকার, তাদের ঘরে কোনো ভাত নেই, তাদের হাহাকার দেখার মতো লোক নেই। কিন্তু যারা এইসব ধ্বংসযজ্ঞে লিপ্ত, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই গ্রহণ করেনি এই সরকার, বরং উস্কে দিচ্ছে। এখনো নতুন করে বিভিন্ন কলকারখানায় ধ্বংসযজ্ঞ চলছে। বাংলাদেশের ব্যবসায়ীরা এখন তথ্য দিচ্ছেন ভারতের জল, স্থল এবং বিমানবন্দর ব্যবহার করে পৃথিবীর ৩৬টি দেশে বাংলাদেশের পণ্য যেত। এসবের পণ্যের বেশিরভাগই গার্মেন্টস পণ্য। এখন এই বাংলাদেশের কচিকাঁচার আসর যে সরকার বসে আছে, সেই কচিকাঁচার আসরের সরকার বলছে তারা বিকল্প পথ দেখবে। বিকল্প পথ কোথা থেকে দেখবে? তারা কি এখন চায়নার মাধ্যমে এসব পণ্য পাঠাবে, নাকি পাকিস্তানি বীজ পাকিস্তানের মাধ্যমে এসব পণ্য পাঠাবে, কিংবা অবকাঠামো গঠন করবে? এত সহজেই কি এই বড় অবকাঠামো গঠন করা সম্ভব? এখনো যানজটে আপনার পণ্য পরিবহনের ক্ষেত্রে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং আমাদের সমুদ্র বন্দর যানজটের বিশাল যানজটের কবলে পড়েছে। নতুন করে অবকাঠামো এখনই কি করা সম্ভব? করা সম্ভব নয়। আর ইউরোপে নতুন করে নতুন রুট পরিচালনা করার জন্য বাংলাদেশের প্রয়োজন হবে ৭৩০টি ফ্লাইট। এই ৭৩০টি ফ্লাইটের ব্যবস্থা বাংলাদেশের এই দুর্বল, এই ধ্বজভঙ্গ সরকার কিভাবে করবে? একটা দেশ চালাতে হলে, রাষ্ট্র ক্ষমতায় থাকতে হলে অনেক বিচার বিশ্লেষণ করে কথাবার্তা বলতে হয়। চায়নায় গেলাম, 7 সিস্টার নিয়ে নেতিবাচক কথা বললাম, 7 সিস্টার এর কাছাকাছি চীনকে আমন্ত্রণ জানালাম তাদের বিনিয়োগ করার জন্য, আর আমি ক্ষমতায় টিকে থাকতে পারবো? বাংলাদেশের জনগণ এর ফলে কত যে ক্ষতিগ্রস্ত হলো, বাংলাদেশের ব্যবসায়ীরা কত ক্ষতিগ্রস্ত হলো। এই ব্যবসায়ীদের অধীনে হাজার হাজার লোক কাজ করেন, তাদের
কয়েক লাখ পরিবারের সদস্য রয়েছেন, তাদের যদি চাকরি চলে যায় এখন কি অবস্থা হবে? তাদের চাকরি কে দিবে? সুতরাং শুধু ক্ষমতায় থাকার জন্য এবং ক্ষণিক জনপ্রিয়তা লাভের কারণে শুধু একটা দেশের বিরুদ্ধে কথা বললেই হয় না। একটা রাষ্ট্রকে বিভিন্ন দিক চিন্তা ভাবনা করে বিচার বিশ্লেষণ করে কথা বলতে হয় এবং সিদ্ধান্ত নিতে হয়। পাকিস্তানপন্থী হলেই কি দেশ সমৃদ্ধশালী হবে? পাকিস্তান তো আমাদের থেকে অনেক দূরে। তারা এখন কিভাবে? এখন পাঠান পণ্য, এসব পণ্য এখন পাকিস্তানের মাধ্যমে পাঠান, পাকিস্তানের ভূমি ব্যবহার করে পাঠান, তারপর চায়নার ভূমি ব্যবহার করে পাঠান, পাকিস্তানের স্থল, বিমান এবং জলপথ ব্যবহার করে পাঠান। পাকিস্তানে এসব পণ্য যাওয়ার পরেই জঙ্গি পাকিস্তানি বাহিনীরা এসব পণ্য সব লুটপাট করে নিয়ে যাবে। সুতরাং কথা বলার আগে দেশ নিয়ে, অর্থনীতি নিয়ে ভাবতে হবে, চিন্তা করতে হবে। শুধু শকুনের মতো ক্ষমতায় টিকে থাকার জন্য নানান ষড়যন্ত্র করলেই চলবে না এবং বাহাস করে ক্ষমতায় থাকা যায় না। ক্ষমতায় থাকতে হলে অনেক গুণ লাগে, অনেক সততা লাগে, অনেক ধৈর্য লাগে এবং নেতৃত্ব গুণ লাগে। কচি কাঁচার আসর দিয়ে ক্ষমতায় থাকা যায় না। সবাইকে অসংখ্য ধন্যবাদ।